আজ আমার দাদু ভাইয়ের মন এত খুশি কেন? কে? ও দাদু তুমি? হ্যাঁ, আজ আমি অনেক খুশি কারণ আজ নিজের দেশে যাবে তাই, তাও আবার 7-7টা বছর পর। তাই আমারও খুব খুশি লাগছে, কারণ সেখানে গিয়ে আমি একটা সুন্দর পরিবার পাবো। হুম, চলো দাদু, গাড়ি দাঁড়িয়ে আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। ও, আমার দাদু ভাইয়ের তর্স হয়েছে না দেখছি আমার নাত বউকে আর পরিবারকে দেখার জন্য। দেখ তুমিও না, চলো। বলেই গাড়িতে উঠে বসলাম, সাথে দাদু বসলো। কিছুক্ষণ পর আমরা চলে এলাম এয়ারপোর্টে, তারপরে নিজেদের নিজস্ব জেটে উঠে পড়লাম। কমপ্লিট ফ্ল্যাশব্যাক। আর আজ 7 বছর পর আমি আর দাদু আমাদের নিজস্ব জেটে বাংলাদেশে যাচ্ছি। এতক্ষণ ধরে আমি অতীতের কথাগুলো ভাবছিলাম। হঠাৎ দাদুর ধাক্কাতে আমার ধ্যান ভেঙে গেল। তিনি আমাকে বলতে লাগলেন, বিমানে বসে বসে পুরনো দিনের কথাগুলো ভাবছিলাম। হঠাৎ দাদুর ধাক্কাতে ধ্যান ভেঙে গেল। দাদু আমার দিকে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, কি দাদু ভাই, অতীত নিয়ে ভাবছিস? না দাদু, এমনি চিন্তা করছিলাম কি করব, কেমন করব সেগুলো। চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছেন, তিনিই পথ দেখাবেন। যে ছেলেটি এতটা পরিশ্রম করে বিশ্বের সেরা বিজনেসম্যান হতে পারে, তাও আবার ইয়াং বয়সে, সে কি নিয়ে এত চিন্তা করে? ভ্রু যুগল কুঁচকে জিজ্ঞেস করলেন দাদু। তা না দাদু, আমি চিন্তা করছিলাম কেমনে বাসায় যাব, তারা আমাকে দেখলে কেমন রিয়্যাক্ট করবে সেটার চিন্তায় আছি। ওহ, এই ব্যাপার। এত চিন্তা করতে হবে না তোকে। তারা তোকে দেখলে খুব খুশি হবে। তার চেয়ে বড় কথা হলো, তিথি তোকে দেখলেই তো আরো কিরাস খাবে। দাদু তুমিও না? লজ্জা পেয়ে বললাম। এমন কথা কেউ বললে নিশ্চিত আপনিও লজ্জা পাবেন। আহারে, আমার লজ্জাবতী নাতি। দাদু, লজ্জাবতী না লজ্জাবান? আরে ওই একটাই। যাই হোক, তোর আন্টির সাথে কথা হয়েছে না? বলিসনি আমরা আসছি? সেই তো তোর ফ্যামিলিকে বলতে পারবে। না, আজ 2 দিন হলো আন্টির সাথে কথা বলছি না। উনি কল করলে কেটে দিচ্ছি, কেন? সারপ্রাইজ দিব বলে। ওহ, তা ভালো করেছিস। কিন্তু যদি সে তোর জন্য দুশ্চিন্তা কর তখন? করবে না, সে ভাববে আমি হয়তো এই কয়েকদিন বিজি থাকবো, আর তাকে আমাদের বাংলাদেশে আসার কথা জানাইনি। তাহলে ঠিক আছে। হুম। আর আমরা এখন কোথায় যাব? তোদের বাড়িতে, আই মিন আমাদের বাড়িতে, নাকি আমাদের চট্টগ্রামের কাজের দেওভির বাংলোতে? আমাদের কাজীর দেউরির বাংলোতে। আর বাড়িতে যাব পরশু। আগে আন্টির বাসায় যাব, ওকে। তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কারণ আরো 6 ঘন্টার মতন আছে, তাই রাত 1:45টায় রওনা দিয়েছি। অতঃপর দুপুর 12টায় আমাদের বিমান চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহি বিমানবন্দরে ল্যান্ড করলো। সেখানে আমাদের গ্যাংয়ের মানুষ আর কোম্পানির মানুষ রয়েছে। তারা গাড়ি নিয়ে এসেছিল, প্রায় 18টার মতো ব্লু অ্যান্ড হোয়াইট ল্যাম্বরগিনি ইউরাস এসইউভি গাড়ি, আর একটি ব্ল্যাক ল্যাম্বরগিনি হুরাকান ইভো RWD, এবং একটি ছোট ট্রলি নিয়ে এসেছে, কারণ ট্রলিতে সবার জন্য আনা জিনিসগুলো আর কাপড়গুলো সেখানেই নিতে হবে। তারপরে আমি আর দাদু ব্ল্যাক ল্যাম্বরগিনি হুরাকান ইভো RWD গাড়িতেই চলে বসলাম। অতঃপর 20 মিনিটের মাঝেই আমরা বাংলোতে পৌঁছে গেলাম, কারণ রাস্তা আগে থেকে খালি করা ছিল তাই। আর আমাদের গাড়ির স্পিড প্রতি 2.9 সেকেন্ডে 22 মাইলের মতন। তো বাংলোতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, আর বাংলোর গ্যারেজেই গাড়িগুলো রাখা হলো। আর জিনিসগুলো আর কাপড়গুলো ট্রলিতে ছিল, কেননা পরশু আমরা বাড়িতে যাচ্ছি, তাই সেখানে রেখে দিয়েছি। ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম, তারপরে রুমে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। আমার 2 দিন পর বাড়িতে যাওয়ার কারণ হলো, আমার বেস্ট ফ্রেন্ড অয়ন আমাকে লন্ডনে থাকাকালীন সময় বলেছিল 7 বছর পর আবারও রাকিবরা আমার ফ্যামিলিকে চাপ দিচ্ছে। আপুকেও নাকি ভার্সিটিতে ওর বন্ধুদের নিয়ে ডিস্টার্ব করে, একবার বাজে প্রস্তাবও দিয়েছিল।
সেদিন নাকি আপু থাপ্পড় মেরে দিল, আর তার কারণেই সে আরো ক্ষেপে গিয়ে আব্বুকে চাপ দিচ্ছে আমাদের সম্পত্তি, আব্বুর কোম্পানি আর আপুকে ওদের হাতে তুলে দিতে। তাই তার সব ইনফরমেশন, মানে সে কখন কোথায় যায় আর কি করে, সব জানার জন্যই আমার এক বাংলাদেশি গুপ্তচর নাইমুলের কাছে ফোন করে বললাম, তো কাল আপুর ভার্সিটিতে যাব, সেখানে সিএ ডিগ্রিটা নেওয়ার জন্য ভর্তি হব, আর ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। তাই আমার সেই গুপ্তচর মানে নাইমুলকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পরে নাইমুল, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খবর কেমন? হ্যাঁ ভাই, সবকিছুই পাক্কা। আগামী 3 মাস আপনার ফ্যামিলিকে সময় দিয়েছে কবির চৌধুরী ও তার ছেলে, সাথে আইমান সাদিকও আসে, যে আপনার বাবার কোম্পানির ম্যানেজার ছিল। ওকে, নো প্রবলেম। কালকের মাঝেই এদের খেল খতম। কাল সকাল 11টায় তোমরা ভার্সিটিতে গিয়ে গিয়ে পুরো ক্যাম্পাস ঘিরে ফেলবে, যাতে কেউ তোমাদের না দেখে। আর আমি আসার সাথে সাথেই তোমরা আমার পিছনে গাড়ি করে ঢুকবে আর গেটে তালা লাগিয়ে দিবে, যাতে কেউ ক্যাম্পাসের বাইরে বের হতে না পারে। তবে যার জরুরি প্রয়োজন তাকে অবশ্যই বের হতে দিবা, শুধুমাত্র রাকিব আর ওর বন্ধুদের ছাড়া। তারপরে তাদের আমি দেখে নিব, বাকিটা কাল ভার্সিটিতে দেখা যাবে। আমার পরিবারকে হুমকি দেওয়ার ফলাফল কাল বুঝতে পারবে। জি ভাই, কাল আমরা সবকিছুই রেডি রাখবো। আমাদের গার্ডদের সব বুঝিয়ে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আর ভাই, আপনি কখন আসবেন? ঠিক আছে। হ্যাঁ, আমি কাল 11:30টায় আসবো। ওকে, ঠিক আছে। বাই, কাল দেখা হবে ইনশাল্লাহ বলে কল কেটে দিলাম। মোবাইলে চেয়ে দেখলাম আসরের সময় প্রায় হয়ে এসেছে, তাই আর শুয়ে না থেকে উঠে পড়লাম। অতঃপর আজান দেওয়ার পর নামাজটা পড়ে ছাদে গেলাম, দেখতে লাগলাম বন্দরনগরী চট্টগ্রামকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। তারপরে ছাদ থেকে নেমে দাদুর রুমে গেলাম। দেখলাম দাদু মাগরিবের নামাজ পড়ছে, তাই আমিও রুমে এসে নামাজ পড়ে নিলাম। তারপরে দাদুর রুমে গিয়ে দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে আসলাম। এসে কিছুক্ষণ টিভিতে নিউজ দেখে মোবাইলটা নিয়ে বসলাম। অফিসের কিছু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে ম্যানেজারকে ইমেইল করে পাঠিয়ে দিলাম। রাতে এশার নামাজ পড়ে নিচে দাদুর সাথে ডিনারটা করে রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ বন্ধুদের সাথে মানে অয়ন, রায়ান আর আরাফের সাথে কথা বলে শুয়ে পড়লাম। শুয়ে তিথির কথা ভাবছি। এই 7 বছরের প্রত্যেকটা দিন ওর কথা ভেবেছি। আসলে যারা সত্যিকার ভালোবাসে তারা প্রিয় মানুষের সুখের জন্য, তাকে যে কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য সবকিছুই করতে পারে। যার জ্বলন্ত উদাহরণ তিথি। ওকে না দেখলেই বুঝতামই না ভালোবাসা কি জিনিস। তাকে এখন অনেক ভালোবাসি, ঠিক যতটা ও আমায় বাসতো, না হয়তো ওর চেয়েও বেশি। সে যাই হোক, আপনারা তো তিথির পুরো পরিচয় জানেন না, চলুন তার পরিচয় দিয়ে দিই। তিথির পুরো নাম তিথি শাহরিয়ার উষা। এবার অনার্স 3য় বর্ষে পড়ে, তাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমার আপু পড়ে। আপু আর সে পদার্থবিজ্ঞান নিয়ে পড়ছে সেখানে। আপু ওর এক ব্যাচ সিনিয়র। ওর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তো সকালের আজানের আগেই প্রতিদিনকার মতন উঠে পড়েছি। তারপরে নামাজ আদায় করার পর ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম। তারপরে আমার গ্যাংয়ের একজন, নাম অর্ক ফারহান, যার আন্ডারে বাংলাদেশ চলে, তাকে ফোন করলাম। ফোন করে তাকে 9টায় আমাদের বাংলোতে আসতে বললাম। তারপরে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দাদুর সাথে ব্রেকফাস্ট করে আসলাম। ঠিক 8:45-এ অর্ক আমাদের বাসায় আসলো। তাকে সবকিছু বুঝিয়ে দিলাম। তারপরে তাকে তার ছেলেদের নিয়ে ভার্সিটিতে চলে যেতে বললাম, আর সেখানে গিয়ে নাইমুলের সাথে যোগাযোগ করতে বললাম। তারপর 11টায় রেডি হওয়ার জন্য রুমে গেলাম। নাইমুলের কল, সে বলল তার কাজ শেষ, সে গার্ডদের নিয়ে পুরো ভার্সিটি ঘিরে ফেলছে, কিন্তু কেউ তাদের দেখেনি। তাকে বললাম, কিছু ঠিক আছে তো? জি ভাই, এভরিথিং আর অল রাইট। ওকে, আমি আসছি 10 মিনিটের মধ্যেই। আর অর্ক পৌঁছেছে? জি ভাই, ওরা ভার্সিটির মধ্যেই আছে। তাদের দেখে ভার্সিটির পোলাপানও ভয় পাচ্ছে, কারণ দেশের টপ মাস্তানের একজন অর্ক, তো তাই। রাখি এখন, আমি বের হচ্ছি বলেই কল কেটে দিলাম। তারপরে আমার ব্ল্যাক
ল্যাম্বরগিনি হুরাকান ইভো RWD গাড়িতে করে ভার্সিটিতে চলে আসলাম। সাথে 25টার মতন ব্লু অ্যান্ড হোয়াইট ল্যাম্বরগিনি ওরাস SUV গাড়িও আছে। আমরা ভার্সিটিতে ঢোকার সাথে সাথে আরো 30-35টার মতন জিপ গাড়ি ঢুকলো ভার্সিটিতে, যেগুলোতে করে নাইমুল আর অর্কের ছেলেরা এসেছে। আর ভার্সিটিতে এত দামি গাড়ি দেখে সবাই হা করে তাকিয়ে আছে, কেননা তারা দেখতে চাইছে মেইন গাড়ি, অর্থাৎ ব্ল্যাক ল্যাম্বরগিনি হুরাকান ইভো RWD এর ভেতর থেকে কে নামছে। আবার অনেকে অবাকের চেয়ে ভয়ও পেতে শুরু করেছে, কারণ তারা আমার গ্যাংকে চিনে ফেলেছে। ইন্টারনেটে আমাদের নিয়ে অনেক আর্টিকেলও আছে, তাই হয়তো তাদের ফেস রিয়েক্টটা তাদের ভয়কেই বোঝাচ্ছে। কারণ ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় সকালে দেখেছিল আমাদের গার্লস সবার গায়ে বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের ব্লেজার ছিল, কিন্তু কেউ কেউ আবার সেটাকে আমলে নেয়নি। কিন্তু যারা আমাদের সম্পর্কে আর্টিকেলগুলো পড়েছে আর প্রত্যেকে শুনতে পায় যে বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাং, দ্য মোস্ট পাওয়ারফুল গ্যাং ইন দ্য ওয়ার্ল্ড, তখন তাদের ভয় লাগতে শুরু করে। কিন্তু কারো কিছুই করার নেই, কারণ গেটের তালা লাগানো, না হলে এতক্ষণে সকলে প্রাণ বাঁচাতে বাড়ি ছুটত। তাই সকলে সহি সালামতে বাড়ি পৌঁছানোর জন্য আল্লাহকে ডাকছে। এরপরেও কিন্তু রাকিবরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তারা আমাদের খেয়ালই করেনি। তারা আমার আপু ও তিথিকে ডিস্টার্ব করছে, তাদের গায়ের কাপড় আর ওড়না নিয়ে টানাটানি করছে, তাদের গায়ে হাত দিচ্ছে, আর তিথি ও আপু কান্না করছে। তাদের কান্না দেখে আমার মাথা পুরাই গরম হয়ে গেল। এত বড় সাহস, আমার আপু ও ভালোবাসার মানুষের গায়ে হাত! তাদের কান্নায় আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। গাড়ি থেকে নেমে 15 জন গার্ডকে অর্ডার দিলাম, রাকিব কুত্তার বাচ্চা আর ওর সাঙ্গপাঙ্গদের এখনই ভার্সিটির মাঠে ধরে নিয়ে আসতে। আমাকে নামতে দেখে ভার্সিটির সকলে অবাক হয়ে গেল আর ভয় পেল, কারণ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল গ্যাং লিডার হয়তো ছেলেটি, আর সে এখন তাদের সামনে। যাই হোক, আমার গার্ডসরা রাকিব কুত্তার বাচ্চা আর ওর সাঙ্গপাঙ্গদের টেনে হিচড়ে আমার সামনে নিয়ে আসলো। তারা যখন রাকিবদের সামনে যায়, রাকিবরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ তাদের সামনে অনেকগুলো পোলাপান দাঁড়িয়ে আছে। কিন্তু যখন দেখলো তাদের গায়ে বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের ব্লেজার, তখন তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমার সামনে আনার পর দেখলাম আপু আর তিথিও তাদের পিছু পিছু চলে এসেছে। তারা আমাকে দেখা মাত্রই দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাই তুই সত্যি কি তুই এসেছিস? অয়ন, এদের নিয়ে গাড়িতে বসা, আর ওদের আর সাদিক সাহেবের মেয়েটাকে নিয়ে আয় বলেই আমার গাড়িতে উঠে পড়লাম। আসলে আপুর সাথে কথা বলতাম, কিন্তু যখনই তার ডাকা ধর্ষক কথাটা মনে পড়ে, তখন তার প্রতি জমে থাকা অভিমানটা মনে পড়ে। কিন্তু যখনই তার ডাকা ধর্ষক কথাটা মনে পড়ে, তখন তার প্রতি জমে থাকা অভিমানটা মাথাচাড়া দিয়ে ওঠে। তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। যার সাথে ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, সেই তার ভাইকে চিনতে পারল না। যাই হোক, তারা দুজনেই মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। আপু অবশ্য মন খারাপ করে ফেলেছে, কারণ তার ভাই তার সামনে এসেও কথা বলল না। এতটাই অভিমান জমা তার প্রতি তার ভাইয়ের। সে তো আর জেনে বলেনি, পরিস্থিতি তাকে এমন বলিয়েছে, কেননা সেটা মেয়েদের জীবন মরণ ব্যাপার। একজন মেয়ে সমাজে তার সতীত্ব নিয়েই বেঁচে থাকে, কারণ সেটা তার স্বামীর সম্পদ। যদি সেটা অন্য কারো দ্বারা হরণ হয়, তখন সে বেঁচে থেকেও জিন্দা লাশে পরিণত হয়, কারণ সে তার স্বামীকে ঠকাচ্ছে। আপু এসব ভাবছে আর কান্না করছে। তার কান্না দেখে তিথি আপুকে জড়িয়ে ধরে বলল, আপু তুমি কাঁদছো কেন? সে না হয় আজ অভিমানের কারণে কথা বলেনি, কিন্তু কাল দেখবে সে তোমার সাথে কথা বলবেই, এটা আমার বিশ্বাস। তাই যেন হয়। জানো তিথি, আমি না আমার ভাইটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে, আপু একদমই কান্না করবে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এভাবে কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো, আর ওরা ওদের গাড়ি করে এসেছে।
আর তিথি গত 1 বছর ধরেই আমাদের বাড়িতে থাকে আর আমার রুমেই থাকে, কারণ সে আমার রুমটাকে যে রুম বানিয়ে নিয়েছে। তারা বাসার ভিতরে ঢোকা মাত্রই আপু দৌড়ে আম্মুর রুমে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তার কান্না দেখে আম্মুও ভড়কে গেল। তিনি হয়তো ভেবেছিলেন রাকিব আবারও আপুর সাথে অসভ্যতামি করেছে, তাই তিনি আপুকে জিজ্ঞেস করলেন, কি আরু, তুই এভাবে কান্না করছিস কেন? রাকিবরা কি তোদের আবার কিছু করেছে? তবু কান্না করেই যাচ্ছে। তাই আম্মু এবার একটু বেশি চমকে গেলেন, কারণ রাকিবরা যা করত সেগুলো আপু আম্মুকে বলতো। তাহলে কি আজ খারাপ কিছু করেছে তার মেয়ের সাথে? তবু তিনি জোর গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরু মা, আমাকে বলবি না? মা, আজকে শুভ্র আমার সাথে কথা বলেনি। কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার ছেলে আমার সাথে কথা বলেনি মা। তোর মাথা ঠিক আছে তো? কি সব আবল তাবল বলছিস? শুভ্র আসবে কোথা থেকে? বিশ্বাস না হলে তোমার ছেলের হবু বউয়ের থেকে জিজ্ঞেস করো। তিথিমা, কি বলছে ওসব? হ্যাঁ আম্মু, আপু ঠিকই বলছেন, আজ উনি এসেছিলেন। সত্যি? তবে আগের শুভ্রের সাথে বর্তমান শুভ্রের অনেক পার্থক্য। পার্থক্য মানে? কিসের পার্থক্য? আগে যে ছেলে নিজেদের গাড়িতে উঠতো না, সেই ছেলে আজ বিশ্বের নামি দামি গাড়িগুলো ব্যবহার করে, তাও আবার গার্লস নিয়ে। কি বলছো? হ্যাঁ আম্মু, তাই তোমার ছেলের অভিমানটা একটু বেশি বেড়ে গেছে। মন খারাপ করতে হবে না, দেখবি ঠিকই কথা বলবে। হয়তো অভিমানটা বেশ জমে গেছে তাই। তবে সে সুস্থ আছে, এতে আমি খুশি। কি হলো আম্মু, আপনি কান্না করছেন কেন? এটা খুশির কান্না। তবে সে যেন খুব ভালো থাকে, এই দোয়াই করি সারাক্ষণ। আর আম্মু, সে কি জানো? কে সে? আমার ছেলে? এত উত্তেজিত হচ্ছিস কেন? না, সে একজন মাফিয়া, বয়েজ এন্ড দ্য গডফাদার গ্যাং এর লিডার। তুই কেমনে জানলি? আরে বাংলাদেশের টপ মাফিয়া অর্ক ফারহানকে তো সবাই চেনে। সে ওকে ভাই ভাই বলে ডাকছে। আর ওর মুখে আমি সেই গ্যাংয়ের গ্যাং লিডারের মাস্ক দেখেছি, যেটা আমি একটা আর্টিকেলে দেখেছিলাম। কি বলিস? হ্যাঁ, তবে ওদের গ্যাং সবসময় ভালো মানুষের জন্যই কাজ করে। সমাজের আবর্জনাগুলো পরিষ্কার করাই ওদের কাজ। তাহলে তো ভালোই, মেয়েরা এখন নিরাপদে চলাফেরা করতে পারবে। আজ শুভ্রের জন্য গর্ব হচ্ছে। কই গো তুমি, বাড়ি কবে আসবে? আচ্ছা, আমরা যাই, ফ্রেশ হয়ে আসি। বলে ওরা দুজনে যে যার রুমে চলে গেল। আর আম্মু ও খুশি হয়ে আম্মুর রুমে গিয়ে আব্বুকে ফোন করলো খুশির সংবাদটা দিতে। আমিও কিছুক্ষণের মধ্যেই পুরাতন ফার্ম হাউসে চলে আসলাম, যেখানে রাকিব আর ওর ছেলেদের বেঁধে রেখেছে আমার গার্ডসরা। তো সেখানে গিয়ে দেখলাম তাদের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আমাকে আসতে দেখে তাদের একজন বলতে শুরু করলো, আমাদের ছেড়ে দেন প্লিজ, আমরা কি করেছি, কেন আমাদের ধরে নিয়ে এসেছেন? কেন জানিস না? আমার আপুকে আর আমার হবু বউকে হয়রানি করে বলছিস কেন ধরে এনেছি? বলেই মেরে দিলাম একটা থাপ্পড়। ভাই বিশ্বাস করেন, আপনাকে আমরা চিনি না, তবে এটা সত্যি যে আমরা নিজেদের ইচ্ছে বিরুদ্ধে গিয়েই এসব করেছি। এতে আমাদের কোনো লাভ হতো না। রাকিব কুত্তার বাচ্চার জন্য আমাদের এসব করতে হয়েছে। ইচ্ছের বিরুদ্ধে? অবাক হয়ে বললাম, কারণ ইচ্ছার বিরুদ্ধে হলে এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। হ্যাঁ, আমি আরহার ভাই শুভ্র, যাকে মেরে আমাদের সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল এই কুত্তার বাচ্চা। ওর বাবা কবির চৌধুরী আর আমাদের কোম্পানির ম্যানেজার আইমান সাদিক, মানে নিধির বাবা। ওই যে মেয়েটি পাশের চেয়ারে বাঁধা আইমান সাদিকের মেয়েকে দেখিয়ে, তার বাবা। আর হ্যাঁ, আমার আরেকটা পরিচয় হলো, এদের দেখছো? এরা হলো বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের মেম্বার্স। আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, যাকে সবাই CAS নামেই চিনে। হ্যাঁ, ইচ্ছের বিরুদ্ধে আমাদের এখানে যতজন আছে প্রত্যেকের বোন ছিল। আজ থেকে 1 বছর আগে রাকিব আর ওর বাবা কবির চৌধুরী মিলে আমাদের মা বোন বাবিদের তুলে নিয়ে গিয়ে 1 মাস ব্যাপী রেপ করেছিল। সাথে আপনাদের কোম্পানি ম্যানেজারও ছিল। তারা সেগুলোর ভিডিও ক্লিক করে আমাদের দেখিয়ে আমাদের সবার সম্পত্তি নিয়ে নিয়েছিল, আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছিল। এখন আমাদের বাবা ভাইরা তাদের গোলামি করে যে টাকা পায়,
সেগুলো দিয়ে আমরা বস্তিতে থাকি কোনো মতে। আর কিছু বলতে পারল না, তার আগেই কান্নায় ভেঙে পড়ল ছেলেটি। পাশের আরেকজন ছেলে বলে উঠল, আর তাদের এসব কাজের জন্যই আমার ভাবি আত্মহনন করতে গিয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি বেঁচে যান। আমরা এসব কিছু বিচার চাই। আর ওই কুত্তার বাচ্চা রাকিব সেগুলোকে সুযোগ হিসেবে ব্যবহার করে আমাদের দিয়ে আপনার বোন আর হবু বউকে বিরক্ত করাতো। যদি না করতাম তাহলে বলতো ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবে, আর তখন আমাদের পরিবারগুলো আত্মহনন ছাড়া আর কোনো রাস্তাই থাকতো না। তাই আমরা সুযোগ খুঁজে ওর কথা মতো কাজ করছিলাম। কিন্তু দেখুন, আল্লাহ আমাদের বাঁচানোর জন্যই একজন দূত পাঠিয়েছিলেন, আর সেই দূত হলেন আপনি। প্লিজ আমাদের পরিবারকে বাঁচান এই নরপশুদের হাত থেকে। বলেই কান্নায় ভেঙে পড়ল ছেলেটিও। ওদের কান্না দেখে আইমান সাদিকের মেয়েও বলে উঠল, প্লিজ আপনি ওদের হেল্প করুন। আমার আব্বু এইসব অনেক আগে থেকেই করতো। যখন আমার বয়স 15, তখন আব্বুর এইসব কাজে আম্মু বাধা হয়ে দাঁড়ালে আব্বু আম্মুকে সারা রাত বাইরের মানুষ দিয়ে রেপ করিয়েছে। তারা আর কেউ নয়, তারা ছিল এই দুইজন, রাকিব আর তার বাবা কবির চৌধুরী। আপনি হলেন বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের লিডার, যে কিনা সমাজের, দেশের ও বিশ্বের এই ধরনের আবর্জনাগুলোকে মেরে দেশকে রক্ষা করেন। তাই আপনাকে বলছি, আপনি এদের হেল্প করুন, সাথে সাথে আমার আব্বুকেও মেরে ফেলুন। বলা তো যায় না, টাকার জন্য সে আমাকেও বিক্রি করতে পারে। বলে মেয়েটি মনে নিধিও কান্না করে দিল। তাই আমি বললাম, আমি তোমাদের কথাই রাখবো, পরিষ্কার করব এমন আবর্জনা যেগুলো তোমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, কথা দিলাম। বলেই সকলের দিকে তাকালাম, দেখলাম সবার চোখে পানি, আমার চোখেও পানি। কেমন করে সহ্য হয় এমন ঘটনাগুলো, যেটা আমার জীবনের চেয়েও মারাত্মক। আমি অন্যমনস্ক হয়ে এসব ভাবছি আর সিদ্ধান্ত নিচ্ছি যে যাদের সাথে এমন করেছে তাদের দিয়েই এদের 3 জনকে মারবো, তাহলে তারা একটু হলেও শান্তি পাবে। আমাকে এমন অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে নাইমুল বলতে শুরু করলো, আম্মু খুশি হয়ে আম্মুর রুমে গিয়ে আব্বুকে ফোন করলো খুশির সংবাদটা দিতে। আব্বুকে ফোন করেই, কই গো তুমি, বাড়ি কবে আসবে? হ্যাঁ, কিছুক্ষণ পর বের হব। আর তোমাদের এত খুশি খুশি লাগছে যে? হ্যাঁ, আজ আমি খুশি, তবে ও যেদিন বাড়িতে আসবে সেদিন আরো বেশি খুশি হব। সে কে যে আসলে তুমি খুশি হবে? আচ্ছা, সেসব কথা পরে হবে, আগে তুমি বাসায় আসো। আচ্ছা, আসি। এই ধরো আধা ঘন্টার মতন লাগবে বাড়ি পৌঁছাতে, তারপর না হয় শুনবো। তাড়াতাড়ি আসো। আর হ্যাঁ, দোয়া দরুদ পড়ে বের হবে কিন্তু। ঠিক আছে মেম সাহেব। বলে কল কেটে দিল আব্বু। আম্মু আসলে এমনই, একটু ধার্মিক, তার এই দিকটাই আমার ভালো লাগে। আম্মু ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আপু সোফার পাশে বসেছে, আর তিথি পাশের সোফায় বসে আপুর মাথায় তেল দিয়ে দিচ্ছে। আম্মু মুচকি হেসে, এখন মাথায় আঁচড়ানোর সময়? এগুলো তো বিকেলে করে, আর তোরা এখন দিচ্ছিস? না আম্মু, আপুর নাকি মাথা ব্যথা করছে, তাই একটু তেল দিয়ে মাথা আঁচড়ে দিচ্ছি, যেন ভালো লাগে। আম্মুর দিকে তাকিয়ে মুচকি হেসে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর, কিছুক্ষণের মধ্যেই তো শ্বশুর চলে আসবে। ঠিক আছে। আম্মু, তুমি আমার রুম থেকে কষ্ট করে আমার মোবাইলটা একটু আনবে প্লিজ। আচ্ছা যাচ্ছি, এতে কষ্টের কি আছে, পাগলি মেয়ে কোথাকার। তাদের এভাবে কথা বলতে বলতেই আব্বু এসে পড়ল। আব্বু এসেই, কি করতেছেন আপনারা? কি আর করবে, আরহার মাথা ব্যথা করছে, তাই ওর মাথায় তিথি তেল লাগিয়ে দিচ্ছে। সে কি, ডাক্তারকে ডেকে আনতে? না বাবা, তেমন ব্যথা করছে না, সামান্য একটুই তো, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, তবে এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। আর তিথি, আর মাথা মালিশ করার দরকার নেই, তুমি ফ্রেশ হয়ে এসো, খেতে হবে তো। বলেই উঠে দাঁড়ালো। তারপরে তারা মিলে দুপুরের খাবার সেরে নিয়ে যে যার রুমে চলে গেল। আব্বু রুমে গেল,
আর আম্মু রুমে এসে আব্বুর পাশে বসলো। তারপরে আব্বু আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আজ যে আম্মু এত খুশি। অতঃপর আম্মু আব্বুকে সবকিছু খুলে বলল। তাতে আব্বু বেশ খুশি হলো, কারণ তাদের সন্তান সুস্থ আছে, এটাই তাদের কাছে অনেক। যখন ওর অভিমান ভাঙবে তখন ঠিকই তাদের কাছে আসবে। আমি অন্যমনস্ক হয়ে এসব ভাবছি আর সিদ্ধান্ত নিচ্ছি যে যাদের সাথে এমন করেছে তাদের দিয়েই এদের তিনজনকে মারব। তাহলে তারা একটু হলেও শান্তি পাবে। আর তাদের এমনভাবে মারব যাতে অন্যরা এমন কোনো কাজ করার আগে 10 বার ভাববে। কে এমন অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে নাইমুল বলতে আর আমাকে এমন অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে নাইমুল বলতে শুরু করলো। ভাই, কবির চৌধুরী আর আরমান সাদিক চলে আসছে। আমাদের গার্ডদের বলে দিয়েছি যে তাদের নিয়ে আসতে। আর এদের সকলের পরিবারকেও কি আসতে বলবো আজ? হ্যাঁ, বলে দাও। আর 1 ঘন্টার মাঝে সবাইকে এখানে দেখতে চাই। বলে আমি বের হয়ে গেলাম। বের হয়ে আমি আমার অন্য এক গার্ডসকে ফোন করলাম। আপুরা কি বাসায় পৌঁছে গেছে?